ইতিহাসে এমন কিছু মানুষ রয়েছেন যাদের নাম হয়তো ফুটবল স্টেডিয়ামে উচ্চারিত হয় না, কিন্তু তাদের মস্তিষ্ক থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সেই জিনিসগুলো চলে আসে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার যে গুণটা আপনি পান বা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দাবি যেটা আপনি করেন, সেটাই তার নখদর্পণে থাকে। 2022 সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা যখন ফ্রান্সকে মোকাবেলা করার জন্য ব্যস্ত, তার আগের দিন রাত থেকে একটা ভিডিও, 10টা ভিডিও, 1000টা ভিডিও, একবার নয় 10বার নয় 1000বার তিনি দেখেছেন। আর প্রতিটি ভিডিও তিনি অ্যানালাইসিস করেছেন, প্রতিপক্ষ কিভাবে পাস দেয়, প্রতিপক্ষ কিভাবে আক্রমণ করে, প্রতিপক্ষ কিভাবে কর্নার থেকে সেট পিস দেয়, এবং সেই ডাটা অ্যানালাইসিস গুলো তার নখদর্পণে তিনি তৈরি করেছেন এবং তৈরি করে লিওনেল স্কানির হাতে তুলে দিয়েছেন। এবং হয়তো দেখেছেন আপনি 2022 সালে বিশ্বকাপটা পেয়েছিল আর্জেন্টিনা। আপনি হয়তো বলতে পারেন যে আর্জেন্টিনার বিশ্বকাপ অবদান বা বিশ্বকাপ জেতার পেছনে যে মানুষগুলোর অবদান, যেখানে লিওনেল স্কালি, লিওনেল মেসি বা বিশ্ব চ্যাম্পিয়ন তকমায় তাদের নামটা মনে রাখবেন, কিন্তু অনেকেই বলে একটা মানুষ রয়েছেন যাকে ভুলে গেলে আপনার অপরাধ করতেই হবে। সে মানুষটা হচ্ছেন ম্যাথুস মান্না, যিনি হয়তো ফুটবল খেলেননি, যিনি হয়তো ফুটবল মাঠে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসে কখনো কোচের ভূমিকা পালন করেনি, কিন্তু তিনি যা করে গেছেন তার মস্তিষ্ক দিয়ে, সেটা 2022 সালের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আর্জেন্টিনার এই জয়ের পিছনে মুখ্য ভূমিকা অবদান। বর্তমান সময়ে তার নামটা বেশি শোনা যাচ্ছে। আমরা সেই ম্যাথুস মান্নাকে নিয়ে আজকের গল্পটা সাজিয়েছি, দ্য আনটোল্ড স্টোরি পার্ট 1, ম্যাথুস মান্না। চলুন গল্পটা শুরু করা যাক। ম্যাথুস মান্না কোনো বিশ্ব সেরা কোচ ছিলেন না, ম্যাথুস মান্না কোনো বিশ্ব সেরা ফুটবলার ছিলেন না। তবে তিনি কে ছিলেন? তিনি একজন সাধারণ একজন ব্যক্তি ছিলেন, যিনি বিশ্ববিদ্যালয়ে পড়তেন, যেখানে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন তার ছিল সাবজেক্ট। তার একটা শখ ছিল, সে শখটা হলো ব্লগিং লেখা। আর এবং 2005 সালে তিনি একটা ব্লগ লেখা শুরু করেছিলেন, যার নাম দিয়েছেন প্যারাডিগমা গার্ডেলিয়া। 2005 সালে যে সময় পেপ গার্দিওলা কোচিং করতেন, অবশ্য খুব বেশি যে পরিচিত বা বিশ্বসেরা তখন কোচ স্টার হয়ে গেছিলেন পেপ গার্দিওলা, এটা আমরা বলতে পারবো না। তবে তার টেকনিককে তিনি ভালোবাসতেন, ফলো করতেন, এবং তার ভিডিও দেখে তার ব্লগিং এ তিনি লেখালেখি করতেন। এবং সেই লেখা একটা সময় স্পেনে বিশালভাবে একটা সম্ভাবনাময় স্মৃতি হিসেবে ছড়িয়ে পড়ে। এবং প্রথম যে মানুষটা তার বন্দনা করে থাকে তিনি হলো মার্সেলো বিয়েলসা। উরুগুয়ের কোচ ছিলেন, হয়তো তিনি থাকবেন কি জানি না, তবে বর্তমান যতগুলো সেরা কোচ রয়েছে মার্সেলো বিয়েলসা তার মধ্যে একটা অন্যতম, টেকনিক্যালি সলিড। এবং তাকে তাকে প্রথমবারের মতো দেখেছিলেন এই কোচটি, এবং তার দর্শন দেখে মার্সেলো বিয়েলসা মুগ্ধ হয়েছিলেন। এবং প্রথমবারের মতো এই ম্যাথুস মান্না তার জীবনযাত্রা শুরু হয় একজন স্পোর্ট অ্যানালাইসিস হিসেবে। এর পরবর্তীতে তিনি হয়ে সাম্পাওলির অধীনে কাজ করেছিলেন, চিলির জাতীয় দলের হয়ে একজন স্পোর্ট অ্যানালাইসিস হিসেবে। ক্লাব পর্যায়ে তিনি সেভিয়ার হয়ে কাজ করেছেন। কিন্তু 2018 সালের বিশ্বকাপে যখন ফ্রান্সের কাছে হেরে একটা হতাশা নিয়ে যখন আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল, তখন আর্জেন্টিনা ভেবেছিল যে ভাই আর কিভাবে করা যায়। তখন নতুন মাস্টার মাইন্ড আসলেন, নামটা মনে রাখবেন, সবাই জানে, লিওনেল স্কানি। আর লিওনেল স্কানি সেই সাথে সাথে একজন স্পোর্ট অ্যানালাইসিস একজন ভাবে অ্যাড করলেন, তার নাম ছিল ম্যাথুস মান্না। এই ম্যাথুস মান্না একদিকে যখন ভিডিও অ্যানালাইসিস করে, ঠিক অন্যদিকে লিওনেল স্কানি কোচিং স্টাফ দিয়ে অন্যভাবে আর্জেন্টিনাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। আপনি আবার প্রশ্ন করতে পারেন যে ম্যাথুস মান্নার কাজটা কি, তিনি কি করেন? তিনি প্রতিপক্ষের ভিডিও দেখেন, এই সেই ভিডিও দেখে তার কিভাবে তারা কর্নার করে, কিভাবে প্রতিপক্ষকে পাস দেয়, কিভাবে টেকনিক্যালি অ্যানালাইসিস গুলো বা টেকনিক্স কত সুন্দর করলে আরো ভালো হয়ে যায়, এরকম একটা ডাটা তিনি তৈরি করেন। এবং এই ডাটার রিপোর্টটা প্রতিনিয়ত তিনি লিওনেল স্কানিকে দিয়ে গেছেন। এমনকি নিজস্ব যে খেলোয়াড় থাকে, তাদের দলের যে খেলোয়াড়দের কতটা উইক জোন রয়েছে, কোথায় ইমপ্রুভ করলে ভালো করা যায়, সবগুলো কাজ করেছিলেন কিন্তু এই ম্যাথুস মান্না। 2022 সালের বিশ্বকাপে যে ফ্রান্স ছিল অনবদ্য, যে ফ্রান্স ছিল যাকে থামানো যেত না, সেই ফ্রান্সকে আমরা যখন ভাবছিলাম যে আর্জেন্টিনা কি করে থামাবে, আপনি চিন্তা করুন তো, ওই ম্যাচে অ্যানেল ডিমারিয়াকে ডান পাশে খেলানো হয়েছিল, কিন্তু অ্যানেল ডিমারিয়া পুরো বাম পাশ জুড়ে খেলে এসেছেন। সেই অ্যানেল ডিমারিয়ার এই খেলানোর পিছনে যার অবদানটা সবচেয়ে ছিল তিনি ম্যাথুস মান্না। তিনি আগের রাতে প্রচুর ভিডিও দেখেছেন, প্রচুর অ্যানালাইসিস করেছেন, এবং সেই ডাটাগুলো কার হাতে তুলে দিয়েছেন? লিওনেল স্কানির হাতে তুলে দিয়েছেন। এবং লিওনেল স্কানি সেই টেকনিক্যাল অ্যানালাইসিস গুলো করে ফ্রান্সকে দাবিয়ে তুলেছেন। এবং আপনি তো জানেন যে 2022 সালের বিশ্বকাপে লিওনেল স্কানি প্রায় প্রতিটা ম্যাচেই টেকনিক্যাল ভাবে তার কোচিং, তার ফর্মেশন সবকিছু চেঞ্জ করেছেন। কিন্তু এই মানুষটা যতটা আর্জেন্টিনাকে গুছিয়ে নিয়েছেন, তার গুছিয়ে আসার পিছনে যে ডানহাত তার অবদান, তিনি হলেন ম্যাথুস মান্না। আপনি হয়তো আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পিছনে হয়তো
কখনো কখনো বলে উঠবেন যে লিওনেল স্কানি এসেছিল বলে 36 বছর পর পূর্ণতা পেয়েছে। আপনি হয়তো বলেছিলেন লিওনেল মেসি পূর্ণতা পেয়েছেন লিওনেল স্কানির কারণে। আপনি হয়তো বলবেন যে হাই আর্জেন্টিনা লিওনেল মেসি ওবার বিশ্বকাপে সেরা খেলেছিল, কিন্তু মেসি তো বহুবার সেরা খেলেছিল, তারপরও কিন্তু 36 বছরে অপেক্ষা করতে হয়েছিল। লিওনেল স্কানি যেমন একজন মাস্টার মাইন্ড, আর ওই মাস্টার স্ট্রোকের এক অবিশ্বাস্য টকবগে ঘোড়ার নাম হচ্ছে ম্যাথুস মান্না। ম্যাথুস মান্নার স্টোরিটা আপনাকে মনে রাখতে হবে, কারণ আর্জেন্টিনা যে বিশ্বকাপ জয়লাভ করে আপনি যেমন লিওনেল মেসিকে মনে রাখবেন, যেমন আপনি লিওনেল স্কানিকে মনে রাখবেন, তেমনি না বলা কথার ভিতরে ম্যাথুস মান্নাকে আপনাকে মনে রাখতে হবে যে ভাই এই ম্যাথুস মান্নার জন্য, তার অবদানের জন্য আপনি বিশ্বকাপ জিতেছিলেন। ম্যাথুস মান্নার এই গল্পটা আপনার কেমন লাগলো, এমন কোন স্টোরি আরো কোনো শুনতে চান কিনা সেটা কমেন্টে জানাতে পারেন। আমাদের নেক্সট পার্ট 2 তে কার স্টোরি শুনতে চান আমরা চেষ্টা করব আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে পরবর্তী আনটেলিং স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করতে। আমাদের এই ধারাবাহিক পর্বের প্রথম পর্ব কেমন লেগেছে কমেন্ট করতে পারেন। অবশ্য আমরা চেষ্টা করি কোনো কিছু নতুন কিছু তথ্য তুলে ধরতে।